আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। জাতিসংঘ অধিবেশনের অর্জন জানাতে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, শেখ হাসিনার ভূমিকার প্রশংসা। জনগণের জন্য ন্যায় বিচার ও সেবা নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ, মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর তাগিদ। নিয়মিত না ছাপা সহ বিভিন্ন অনিয়মে 400 পত্রিকার ডিক্লারেশন বাতিল করছে সরকার, আইপিটিভিতে সংবাদ পরিবেশন বন্ধের নির্দেশ। শহরমুখী মানুষের চাপ কমাতে গ্রামে কৃষি নির্ভর শিল্প গড়তে বলেছে বিআইডিএস, প্রান্তিক পর্যায়ে অবকাঠামো উন্নয়ন বৃদ্ধির পরামর্শ। এবং উৎসব আমেজে বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত, ভোট গণনা শেষ হওয়ার আগেই পরাজয় মেনে নিলেন খালেদ মাসুদ পাইলট। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে রসায়নে জার্মানি ও যুক্তরাষ্ট্রের 2 বিজ্ঞানীর নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। যাচ্ছি পুরো সংবাদে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগদান সহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় রাষ্ট্রপতিকে জানান। তিনি কোভিড-19 সংক্রমণ নিয়ন্ত্রণ ও টিকা প্রদানের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম সহ সরকারের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসর রাখার স্বীকৃতি হিসেবে এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। জনগণের প্রাপ্য ন্যায় বিচার ও সেবা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে দেশের উন্নয়নে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। সাংবিধানিক দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে সেবা বান্ধব প্রশাসন ও সুশাসন নিশ্চিতে নিজেদের নিয়োগ করতে নবীন কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। পান্থুর রহমান জানাচ্ছেন। বিসিএস প্রশাসন একাডেমিতে 119 এবং 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান। গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে তাঁর পক্ষে উত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রী। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া দিক নির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই জনগণের প্রতি তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেন সরকার প্রধান। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন। বিচারের বাণী যেন আর কারো কখনো নিবৃত্তে না কাঁদে, মানুষ যেন ন্যায় বিচার পায় এবং মানুষ যেন প্রশাসনের সেবাটা পায়। কারণ আমিও আমার বাবার পদাঙ্ক অনুসরণ করেই যখন প্রধানমন্ত্রী হয়েছি, আমি নিজেকে প্রধানমন্ত্রী না, জনগণের সেবক হিসেবে আমি দেখি। আমি মনে করি এই দায়িত্ব আমার জনগণের সেবা করা। তা আপনাদের কাছে আমি এটা চাই যে আপনারা জনগণের সেবক হিসেবেই কাজ করবেন। উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে তরুণ কর্মকর্তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর তাগিদ দেন শেখ হাসিনা। আমরা এই খাদ্য এবং খাদ্য প্রক্রিয়াজাত পণ্য আরো বেশিভাবে রপ্তানি যাতে করতে পারি, কোন কোন এলাকায় কোন জিনিসটা ভালো হয়, উৎপাদন ভালো হয়, সেটা এলাকা ভিত্তিক চিন্তাভাবনা করেই কিন্তু আমাদেরকে সেভাবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। প্রশিক্ষণ সেখান থেকে নেবেন, প্রয়োগের সময় নিজের দেশের কথা চিন্তা করে, দেশের মাটি মানুষের কথা চিন্তা করে আপনারা সেগুলি কাজে লাগাবেন আপনাদের মেধা দিয়ে, সেটাই আমি চাই। সেবা বান্ধব প্রশাসন গড়ে তোলার পাশাপাশি করোনা মোকাবেলায় স্বতঃস্ফূর্ত অংশ নেয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। নিয়মিত ছাপা না হওয়া এমন 400 পত্রিকা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে যেসব আইপিটিভি সংবাদ পরিবেশন করছে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোস্তফা মল্লিক। জানাচ্ছেন, সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত এবারের সংলাপের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দেশের গণমাধ্যমকে শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আর কোনো অনিয়ম সহ্য করা হবে না। 1 লক্ষ প্রচার সংখ্যা বলা আছে, ছাপায় 5,000, এরকম অবাস্তব ভৌতিক প্রচার সংখ্যা যুগের পর যুগ চলতে থাকবে, সেটি হয় না। আমরা কিছু পত্রিকা যেগুলো বের হয় না, এই সমস্ত পত্রিকার সম্পাদক যিনি, তিনি রিপোর্টার, তিনি প্রকাশক। ইতিমধ্যে 210টির ব্যাপারে সব ডিসিদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে, এগুলো বের হয় না, সেজন্য এগুলোকে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আরও বেশ কিছু আছে, আরও 200-র বেশি আছে এরকম পত্রিকায়, তো সেগুলোকে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী বলেন, আইপিটিভিগুলোতে শুধু বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে, সংবাদ প্রচারের অধিকার তাদের নেই। আমরা যে সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় যেটি পাশ হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। আমরা খুব সহসা যেই সমস্ত আইপিটিভি সংবাদ প্রচার করে সেগুলোর কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ করব। আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টালগুলোকে দৈনিক পত্রিকার মতো ডিক্লারেশন নিতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্লিন ফিড ছাড়া কোনো বিদেশি টিভি চ্যানেল চলবে না। এ ব্যাপারে নতুন করে কাউকে আর সময় দেওয়া হবে না। একটি মহলের বিরোধিতা করলেও সকল পক্ষ দেশ এবং আইনের স্বার্থে অবস্থান নিয়েছে বলে এটি করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। ক্লিন ফিড ইস্যুটি বাস্তবায়নের জন্য বিকেলে সচিবালয়ে তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের নেতৃবৃন্দ। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সে সময় সরকারের আইন প্রয়োগের উদ্যোগের পাশে থাকায় শিল্পী, কলাকুশলী এবং সকল গণমাধ্যম কর্মীকে ধন্যবাদ জানান। মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনের 2 মামলায় নুসরাত শাহরিন রাকাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত সংশ্লিষ্টদের খুঁজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এনামুল কবির রূপম জানাচ্ছেন, রাজধানীর উত্তরার বাসা থেকে র্যাবের হাতে নুসরাত শাহরিন রাকা গ্রেপ্তারের সময় রাষ্ট্রবিরোধী কন্টেন্ট থাকা সেলফোন, মাদক, আইস ও পাসপোর্ট জব্দ করে এলিট ফোর্স র্যাব। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করে র্যাব। ওই 2 মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। 14 দিনের রিমান্ডে চায় পুলিশ। সে তার ফেসবুক আইডিতে সে এই রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ব্যক্তিবর্গের বিরুদ্ধে সে মিথ্যাচার করেছে, অপপ্রচার করেছে, মানহানিকর এবং বিভ্রান্তিমূলক বক্তব্য রেখেছে। গত 1 তারিখে একটা জিডি করেছে, জিডি করে বলেছে ফেসবুকে যে আইডি এটা আমার না, আমার নামে যে কেউ এই ধরনের আইডি তৈরি করেছে, করে এই ধরনের বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, আমি এটার সঙ্গে কোনোভাবে জড়িত না। কিন্তু তার কাল হয়েছে, সে কেন থানায় গিয়ে এই জানানোর পরে তার বিরুদ্ধে এই ধরনের একটা মামলা তৈরি করা হয়েছে। তার শয়নকক্ষে যে আইস, যে 4 গ্রাম আইস তার শয়নকক্ষে আলমারির ভিতরে পাওয়া গেছে। এই যে মাদকটা কোত্থেকে আসলো, কীভাবে আসলো এবং কারার সঙ্গে জড়িত সেটা উদ্ঘাটন দরকার। এবং সম্পূর্ণ নির্দোষ, আমরা আদালতে ন্যায় বিচার পাইনি, আদালত অকারণে তার বিরুদ্ধে এই রিমান্ড আদেশ মঞ্জুর করেছে। গ্রেপ্তার নুসরাত শারমিন রাকা বিদেশে পালিয়ে থাকা সাংবাদিক কনক সরওয়ারের বোন। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এক নারীর দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে 2016 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান সাংবাদিক কনক সরওয়ার। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। গবেষণা সংস্থা BIDS বলছে, কেবল কৃষি আয় দিয়ে শহরমুখী মানুষের স্রোত ঠেকানো সম্ভব নয়। গ্রাম থেকে শহরে আসা কিংবা এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া ঠেকাতে সবচেয়ে কার্যকর উপায় গ্রামে গ্রামে কিংবা ইউনিয়ন পর্যায়ে ছোট ছোট শিল্প গড়ে তোলা। গ্রামে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানোরও পরামর্শ দিয়েছে BIDS। আরও জানাচ্ছেন রিফজিবিন নেওয়াজ।
আমার গ্রাম আমার শহর বর্তমান সরকারের জনপ্রিয় একটি স্লোগান। গ্রাম এবং শহরে ব্যবধান ঘুচিয়ে শহরের ওপর চাপ কমানোর কথা বলা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। সরকারের এই উদ্যোগ কতটা কার্যকর হলো? কেনই বা শহরে মানুষের ঢল থামানো যাচ্ছে না? 2016 সালের খানা, আয় এবং ব্যয় জরিপের তথ্য বিশ্লেষণ করে বিষয়টি ব্যাখ্যা করেছেন বিআইডিএস এর একদল গবেষক। ইন্ডিয়ান লেভেলে যদি আমার অকৃষি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে, তার ফলে আমার হাউজহোল্ড লেভেলে অকৃষি খাতের ইনকাম বেড়ে যায়, এবং অকৃষি খাতের ইনকাম যদি হাউজহোল্ড লেভেলে বাড়ে, তখন ওই হাউজহোল্ড থেকে অন্য জেলায়, অন্য রুরাল আরবানের মাইগ্রেশন, অন্য জেলায় পাঠানোর যে প্রবণতা সেটাও কমে যায়। সেকেন্ডারি টাউন থাকে অথবা পৌরসভা থাকে, সেগুলোকে ডেভেলপ করতে পারি, সেখান থেকে আমাদের শহরে মাইগ্রেশনের রেটটা অনেক কমে আসবে যদি সেখানে আমরা অকৃষি খাতকে আরো উৎসাহ দিতে পারি। উন্নত সমৃদ্ধ দেশের কাতারে যেতে হলে জিডিপিতে শিল্পের অবদান বাড়াতেই হবে, এ নিয়ে কোনো তর্ক নেই। তবে তা কি প্রাণ প্রকৃতি জলাঞ্জলি দিয়ে? এই প্রশ্ন ওঠে আলোচনায়। কিন্তু শিল্প কারখানা করার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতিগুলোর কথা বলা হয়েছিল পলিউশন রিলেটেড ইস্যুতে, সেগুলো তো কেউ সেভাবে মানেনি। তাহলে আবার আপনি গ্রামের ভেতরে বলছেন কারখানা করার জন্য, সে তো আরেকটা বড় ধরনের ডিজাস্টার হবে। এইটাকে আপনি আপনার এখানে কোথায় দেখিয়েছেন? অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি জাপানে কৃষিতে বিনিয়োগ করছে, গ্রিন হাউস থেকে শুরু করে তারা কৃষির নানা যে স্মার্ট ফার্মিং যে নানান ইস্যুসগুলো আছে সেগুলোতে হিউজ ইনভেস্টমেন্ট করছে, এবং আমাদের দেশের কৃষিও সেদিকে এগোচ্ছে। তো আপনি কি মনে করছেন না, বা আপনারা কি মনে করছেন যে এই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফার্ম অ্যাক্টিভিটিসগুলোতে গ্রাম পর্যায়ে বাড়ানো অনেক বেশি জরুরি, এবং গভর্নমেন্টের সেই দিকেই অনেক বেশি নজর দেওয়া দরকার? সীমিত সম্পদ, অসীম চাহিদা, এই বাস্তবতা মেনে কৃষি এবং অকৃষি দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে উপলব্ধি বিআইডিএস মহাপরিচালকের। আমাদের দেশে যদি ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট হয় তাহলে সেকেন্ডারি টাউন ডেভেলপ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু রুরাল এলাকা থেকে সেকেন্ডারি টাউনে নন ফার্ম জব করেই তারা কৃষিতেও থাকতে পারে, অকৃষিতেও থাকতে পারে, অত ডিসলোকেটেড এফেক্ট হবে না। সেখানেই আমি দেখি যে আপনার এবং কাজীর মধ্যে যে ডায়ালগটা হলো, সেখানে একটা মীমাংসা পাওয়া সম্ভব যে আপনি চাচ্ছেন এগ্রিকালচার, নিউ এগ্রিকালচার বা স্মার্ট এগ্রিকালচার, সেগুলোকে রেখেই নন ফার্ম ডেভেলপমেন্ট হতে পারে। গৃহস্থলী পুকুরে মাছ চাষের মাধ্যমে প্রাণীজ পুষ্টির চাহিদা পূরণ নিয়ে বিআইডিএস এর পরবর্তী সেমিনার 20 অক্টোবর। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। করোনাকালে গত 1 বছরে প্রয়াত সাংবাদিকদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছে জাতীয় প্রেস ক্লাব। তাদের স্বপ্ন ও আদর্শকে পাথেয় করে নতুন প্রজন্মকে মানুষের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্মরণ সভার বক্তারা। আরো জানাচ্ছেন রোকসানা আমিন। করোনাকালীন সময়ে গত 1 বছরে চলে গেছেন জাতীয় প্রেস ক্লাবের 34 জন সদস্য, যারা পেশাদারিত্বের জন্য শ্রদ্ধেয় ছিলেন সব মহলে। প্রয়াত সাংবাদিকদের শ্রদ্ধা জানাতে জাতীয় প্রেস ক্লাবের এ স্মরণ অনুষ্ঠান প্রথম পাতায় নিয়ে এসেছিল। কদিন আগেও যারা এই প্রেস ক্লাব মাতিয়ে রাখতেন তাদের স্মৃতিচারণ করেন সাংবাদিক নেতারা। এই প্রত্যেকটি মৃত্যু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি মনে করি আমাদের জাতীয় প্রেস ক্লাবকে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের এই পেশাকে ক্ষতিগ্রস্ত করেছে। এই প্রেস ক্লাবে যদি মেধাসম্পন্ন মানুষের সংযোগ না ঘটে, তাহলে ইট কাঠ লোহার একটা ঘরের চাইতে বেশি পার্থক্য নাই। আমরা এই মানুষগুলির কাছে কৃতজ্ঞ যে তাদের মেধা দিয়ে তারা এই ক্লাবকে সমৃদ্ধ করেছেন। আমরা আমাদের প্রিয় মানুষকে, যাদের জন্য আমাদের বুকের মধ্যে হাহাকার হয়, আমাদের কান্না আসে, চোখে জল আসে, তাদের হারিয়ে যেতে দিতে চাই না। সকলের বিদেহী আত্মার প্রতি আবারও গভীর শ্রদ্ধা, সমবেদনা। প্রয়াত সাংবাদিকদের স্বজনরাও যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। গত 1.5 বছরের বেশি সময়ে আমরা দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি, অনেক গুণীজনদের হারিয়েছি। আমরা হয়তো আমাদের দেশ মেধাশূন্য হয়ে গেছে। আমি যদি ডাক্তার না হইতাম, হয়তো বা আমি সাংবাদিকই হতাম। আমার এটা খুবই ভালো লাগে এই প্রফেশনটা। তো ও যখন সাংবাদিক হলো আমার খুব ভালো লাগে। প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকাশ হবে বিশেষ স্মরণিকা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
করোনা সংক্রমণ কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানলে করোনা আক্রান্ত বাড়তে পারে। দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ৭০৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ২১ জন। এ পর্যন্ত প্রাণহানি ২৭,৬৩৫ জন। আক্রান্ত শনাক্তের হার ২.৮৮। একদিনে সুস্থ হয়েছেন ৮১৭ জন। মোট সুস্থ ১৫,২১,১১৩ জন। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ছাদকৃষি হয়ে উঠছে বহুমুখী ও সার্বজনীন। রাজশাহীতে নতুন অনেক বাড়ি নির্মিত হচ্ছে ছাদকৃষি পরিকল্পনাকে মাথায় রেখে। আবার ছাদকৃষি উদ্যোগের চিন্তা অন্যের মাঝে ছড়িয়ে দিতে ভেতরে ভেতরে চলছে নানা উদ্ভাবনী উদ্যোগ। দেখুন শাইখ সিরাজের ছাদকৃষি রিপোর্ট। ঢাকার মহাখালীর ডিওএইচএস এর ভেতরে এই ছাদকৃষির আয়োজনের উদ্যোক্তা নাজমা শফিক। এখানে ভবনটি নির্মিত হয়েছে ছাদকৃষির চিন্তা মাথায় রেখে। সেভাবেই গড়ে তোলা হয়েছে অবকাঠামো। যে কোনো অংশ থেকে তাকালে এই ২৭০০ বর্গফুটের আয়োজনকে মনে হতে পারে কোনো পার্ক বা উদ্যান। প্রায় ২০ বছর আগে আমি শুরু করেছিলাম। ২০ বছর? জি, আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে করতাম। এরকমভাবে অর্গানাইজ ছিল না। এখন যেমন যে ইয়ে করেছি, কিন্তু তখন এমনি জাস্ট একটা ছাদ ছিল, তার মধ্যে ওই টব নিয়ে বা কোনো জায়গায় মাটি। এই বাড়িতে না, এই বাড়িতেই, বাট তখন পুরনো বাড়ি ছিল। ও আচ্ছা আচ্ছা। এখানে শুধু কৃষি ও ফসলি আয়োজনই নয়, প্রাকৃতিক পরিবেশ হিসেবেও এখান থেকে অনেক কিছু পান উদ্যোক্তা নাজমা শফিক। ছোটবেলায় দেখেছি উঠোন আছে সামনে, বাগানের জায়গা, পেছনে বাগানের জায়গা। আমার মা বাবাকে দেখেছি ওনারা একটু ছিটিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে লাল শাক ১০-১৫-র মধ্যে বলে হয়ে গেছে। এখন তো ওইটা মুশকিল। এখন আমরা অনেক কষ্ট করে যাই ফলাই না কেন, অনেক কষ্ট করে একবার একটা ফসল মানে শাক হবার পরে ওটা দেখা যায় যে মাটির কার্যক্ষমতা কমে গেছে। হ্যাঁ, আবার চেঞ্জ করে আবার তার মধ্যে গোবর দিয়ে। উদ্যোক্তার গোটা পরিবারেরই এখন প্রিয় ক্ষেত্র ছাদের এই উদ্যান। আর এখান থেকে নানানভাবে ছাদ কৃষির বীজ ছড়িয়ে যাচ্ছে নতুন প্রজন্মের মাঝেও। আমি নিজে ব্যক্তিগতভাবে একজন সামাজিক বিজ্ঞানের শিক্ষিকা। আমি ছোট ক্লাসের ক্লাস নিই। সো আমি দেখা যায় অনেক সময় আমার মোবাইলে প্রচুর ছবি থাকে, মানে বনসাই থেকে নিয়ে সব কিছু। তো আমি মাঝে মাঝে সেগুলো স্টুডেন্টদের কাছে শেয়ার করি। তো এটা আসলে, এবং তখন দেখা যায় বাচ্চারাও বলে যে আমাদের বাগানে এরকম আছে, আমাদের ছাদেও এরকম আছে। সো এই জিনিসটা আমিও ফিল করি যে এখন আসলে শহরের মানুষদের মধ্যে যদিও এখন অনেক দালান কোঠা বাড়ছে, কিন্তু একটা শ্রেণীর মানুষের কাছে কিন্তু সচেতনতাটাও বাড়ছে যে আমরাও যতটুকুই জায়গা আছে না কেন সেই জিনিসটার ব্যবহার করি। স্থাপত্যবিদ্যার সুবিন্যাসে নিজ বাড়ির আঙিনাকে সাজিয়েছেন নাজমা শফিক। মাত্র ২৭০০ বর্গফুটের এই ছাদটিকে কাঠামো তৈরি করে একটা সুবিস্তৃত ছাদ কৃষির রূপ দিয়েছেন, যেখানে আছে ফল, ফসল, গাছগাছালি থেকে শুরু করে নানান ধরনের অর্নামেন্টাল প্ল্যান্ট। এবং এটি তার এই শেষ বয়সে এসে এক চমৎকার বিনোদনের ক্ষেত্রে রূপ নিয়েছে। ঢাকার মহাখালী ডিওএইচএস এর নাজমা শফিকের ছাদ কৃষি আয়োজন থেকে শাইখ সিরাজ, চ্যানেল। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে আই স্পোর্টস। এ পর্যায়ে খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। নবনীতা, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। টাইগারদের কোনো খেলা কিংবা টাইগারদের কোনো জয় আজকে আলোচনায় নয়। আজকের আলোচনা বিসিবি নির্বাচন। আর আজকের আই স্পোর্টসের শুরুতেই থাকছে সেই নির্বাচনের খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে নাজমুল হাসান পাপন ও তার সঙ্গীরাই বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিজয়ীদের বেশিরভাগ পরিচালকই পাপনের আগের বোর্ডের। পাপন সহ সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন এনায়েত হোসেন সিরাজ, গাজী গোলাম মুর্তজা, নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজনের মতো পরিচিতরা। বৃহস্পতিবার বিজয়ী পরিচালকরা সভাপতি নির্বাচিত করবেন। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। করোনার জন্য নিষ্প্রাণ হয়ে যাওয়া বিসিবিতে প্রাণের উচ্ছ্বাস। প্রায় ১.৫ বছর পর উৎসব মুখর হোম অফ ক্রিকেট। বিসিবির এবারের নির্বাচনে ১৭১ কাউন্সিলর ইমেইলে এবং সশরীরে ভোট দেন তারা। সকাল 10টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সন্ধ্যা 7টার পর ফলাফল ঘোষণা। সর্বোচ্চ 53টি করে ভোট পেয়ে পরিচালক নির্বাচিত বর্তমান সভাপতি নাজমুল হাসান এমপি এবং দীর্ঘদিনের পরিচালক
এনায়েত হোসেন সিরাজ। গাজী গোলাম মুর্তজাও পান 53 ভোট। জনাব নাজমুল হাসান 53 ভোট, জনাব মোহাম্মদ ইনায়েত হোসেন সিরাজ 53 ভোট, জনাব মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক 52 ভোট, জনাব নজিব আহমেদ 51 ভোট, জনাব ওবেদ রশিদ 51 ভোট, জনাব ফাহিম সিনহা 51 ভোট। বৃহস্পতিবার বোর্ড সভাপতি নির্বাচন। সেখানে নাজমুল হাসান পাপনের বিপক্ষে লড়ার মতো এখনো পর্যন্ত কোনো আগ্রহী নাম নেই। এইবার প্যানেল না দেওয়ার পিছনে কারণটাই ছিল এটা, যে প্যানেল যদি থাকতো তাহলে অন্য প্যানেল থেকে বা অন্য প্যানেলের বাইরের থেকে কেউ আসলে তখন বলতে পারতাম যে এর সাথে আমার হবে কি হবে না। এখন তো যে জিতবে সেইটাই প্যানেল, যারা জিতে আসবে ওইটাই প্যানেল। কাজে এটা একদম ওপেন, ইট ওয়াজ ওপেন ফর এভরিবডি। অনেকে সাহস করে দাঁড়িয়েছে, অনেকে সন্দেহ ছিল, অনেকে দাঁড়ায় নাই। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজনরা সহজ জয় পেলেও পরাজিত হয়েছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এখানে আসলে নিজের হাতে কন্ট্রোল থাকে না যে খেলার, যে আমি কীভাবে খেলবো। এখানে আমাদের যারা কাউন্সিলর ভাই যারা আছেন, আমার মনে হয় আমাদের 9টা ভোট ছিল, 2জন ক্যান্ডিডেট 7টা ভোট। তো কাউন্সিলর ভাইরা মনে করেছেন যে হয়তো উনি আমার চেয়ে বেশি যোগ্য, সেই চিন্তা করে হয়তো তাকে ভোট দিয়েছেন। বিগত দিনের কাজ করা বা আমাদের ভিতরে যেই রিলেশন বিল্ড আপ হয়েছে, কয়েকজন কাউন্সিলর নতুন হয়েছেন, তারাও ক্রীড়াঙ্গনেরই লোক, সো আমার সম্বন্ধে তাদেরও আইডিয়া আছে এবং আমি সব সময় প্রথম থেকেই কনফিডেন্ট ছিলাম যে ওনারা আমার সঙ্গে আছেন, থাকবেন। বোর্ড পরিচালক হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন ইফতেখার রহমান মিঠু, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, সালাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। ওমানে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টিম বাংলাদেশ। স্থানীয় সময় দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নিয়েছে ক্যাপ্টেন মাহমুদুল্লাহর দল। বৃহস্পতিবার তৃতীয় দিন অনুশীলন করবে টাইগাররা। পরদিন ওমান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আরব আমিরাত গিয়ে 12 ও 14 অক্টোবর আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুত ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ শেষ করে আবারও ওমানে ফিরে যাবে টাইগাররা। সেখানেই খেলতে হবে বিশ্বকাপ কোয়ালিফায়ারের 3টি ম্যাচ। (2007 থেকে 2016 পর্যন্ত টি-20 বিশ্বকাপের 6টি আসরে অংশ নিয়েও ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার। টেস্ট এবং ওডিআই ফরম্যাটে দাপট দেখিয়ে চলা অজিদের টি-20 বিশ্বকাপ জয়ের লক্ষ্য অধরাই থেকেছে। সংযুক্ত আরব আমিরাতে 23 অক্টোবর থেকে শুরু 7ম আসরে টি-20 বিশ্বকাপ জিতে সেই স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে অজি অধিনায়ক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, দলের ওপেনার ডেভিড ওয়ার্নারের বাজে ফর্ম নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। এমনকি সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে অংশ নেওয়ার সুবিধা ভারতীয় দল একা পাবে না। 23 অক্টোবর মূল টুর্নামেন্টে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়া দুবাইয়ের বেশ কয়েকটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। এবারে ফুটবলের আপডেট। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে এবার মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচ। ধারাবাহিকতা ধরে রাখার মানসিকতা নিয়ে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন অস্কার ব্রুজন। মালদ্বীপের কোচ বলছেন, বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী ম্যাচ চ্যালেঞ্জিং হবে। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ 2021-এ এখনও অপরাজিত বাংলাদেশ। বাকি 4 দলের ম্যাচ বেশ কদিন বিরতি দিয়ে অনুষ্ঠিত হলেও মাত্র 7 দিনের মধ্যে 3টি ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে। এবার প্রতিপক্ষ সাফের গত আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপ। 1984 সাল থেকে দুদল 12 বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশের জয় 5টিতে, হার 4টিতে এবং ড্র হয়েছে 3 ম্যাচ। একসময় বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া স্বপ্নের ব্যাপার ছিল মালদ্বীপের কাছে, কিন্তু দারুণ উত্থানের মধ্য দিয়ে মালদ্বীপ এখন ফিফা র্যাঙ্কিংয়ের 158 নম্বরে। তাদের চেয়ে 31 ধাপ পেছনে বাংলাদেশ। এবারের টুর্নামেন্ট শুধু আমার জন্য না, পুরো টিমের জন্যই চ্যালেঞ্জিং। কন্ডিশনের দিক দিয়ে মালদ্বীপ এগিয়ে থাকবে, কিন্তু ছেলেদের উপর আমার আস্থা আছে। আমরা এই মোমেন্টাম ধরে রাখতে চাই। তাই সময় উপযোগী পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় বাংলাদেশ দলে। আমি আসলে মাঠে দর্শক নিয়ে ভাবছি না, তারা থাকলে অবশ্যই ভালো, কিন্তু দলের সবাই মূলত খেলার দিকেই মনোযোগ দিচ্ছে।
If Maldives lose, they lose. আসরের প্রথম 2 ম্যাচ হেরেছে স্বাগতিক মালদ্বীপ। দলের দুর্বলতা ডিফেন্ডিং লাইন, একমাত্র নির্ভরতা উপমহাদেশের স্টার ফুটবলার আলী আশফাক। বাংলাদেশ এখন দারুণ ফর্মে আছে, তারা টুর্নামেন্টে খুব ভালো করছে। আমাদের জন্য সত্যিই চ্যালেঞ্জিং হবে ম্যাচটা। দলে কোনো পরিবর্তন আসবে কিনা সেটি জানাতে চান না অস্কার ব্রুজন। যে কোনো কাজ পজিটিভ মেন্টালিটি নিয়ে শুরু করতে পারলে তার ফলাফল সবসময় ভালো হয়। বাংলাদেশ দল এরকমই মনোভাব নিয়ে সাবমিশন শুরু করেছে। দলে সবাই বলছেন আগামী ম্যাচগুলোতে আরও ভালো পারফরমেন্স দিতে পারলে ফাইনালের পথ সহজ হবে তাদের জন্য। মালদ্বীপের মালে থেকে তামান্না তানজিনা, চ্যানেল আই। ইউএফএ নেশনস লিগের সেমিফাইনালে রাতে ইউরো চ্যাম্পিয়ন ইটালির মুখোমুখি হচ্ছে স্পেন। সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ 4-এ ইটালির কাছে পেনাল্টি শুট আউটে হেরে বিদায় নিতে হয়েছিল স্প্যানিয়ার্ডদের। প্রতিশোধের সুযোগ কাজে লাগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিতে মরিয়া কোচ লুইস এনরিকের শিষ্যরা। টানা 37 ম্যাচ অপরাজিত থাকার পর গত মাসেই সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে হারে স্পেন। তবে পরের 2 ম্যাচেই জর্জিয়া ও কসোভার বিপক্ষে জয়ের ধারায় ফেরে 2010-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। সান সিরিওতে 3বারের ইউরো নেশনস চ্যাম্পিয়নদের রুখতে ইন্টার মিলান ডিফেন্ডার ফেডরিকো দিমার্কোকে দলে নিয়েছেন ইটালি কোচ রবার্তো মানচিনি। 4বারের বিশ্ব চ্যাম্পিয়নরা অক্ষুণ্ণ রেখেছে টানা 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। ঘরের মাঠে খেলা হলেও আর্জেন্টিনাদের জন্য ম্যাচটি কঠিন চ্যালেঞ্জের। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 1:45-টায়। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি নবনীতার কাছে। ধন্যবাদ রাহুল। চলে যাচ্ছি পরের সংবাদগুলোতে। শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ক্ষণ গণনা। ভোরে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে মন্দিরে চলে বিশেষ প্রার্থনা। আরও জানাচ্ছেন সুলতানা আহিমু। অবসান হলো পিতৃপক্ষের, শুরু হলো দেবীপক্ষ। মহালয়ায় চণ্ডীপাঠ, ঘট স্থাপন আর পূজার মধ্য দিয়ে দশভুজা দেবী দুর্গাকে মর্তে আবাহন শুরু। দেবী এবার আসবেন ঘোড়ায় চড়ে, যাবেন দোলায়। ভোর হতেই মহালয়াকে ঘিরে দেবী বরণের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে মন্দিরে চলে আনন্দ আয়োজন। রাজধানীর বনানী মাঠে মহালয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ধর্মের মূল মর্মবাণী যদি আমরা বুকে ধারণ করে আমরা অনুশীলন করি তাহলে পৃথিবী অনেক শান্তিময় হতো। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মহালয়ার আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। অন্যান্য মন্দিরেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। A beautiful start to Mahalaya and I wish everybody a happy, healthy and enjoyable পুজো সিজন। শোভাযাত্রা পরিহার করে বিসর্জন দিতে হবে প্রতিমা, সেক্ষেত্রে যমুনা সমাগমটাকে আমরা পরিহার করার কথা বলেছি। শারদীয় দুর্গাপূজা, এই পুজোকে ঘিরে আমাদের মধ্যে যেন সেই চেতনাটাই কাজ করে, যে চেতনাটা মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বন্ধনে বেঁধে রাখবে। এই উৎসবটাই হচ্ছে এই যে ঐক্যবদ্ধ হয়ে উৎসবে সামিল হওয়া, এটি বাংলাদেশের শক্তি। 11ই অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মহাষষ্ঠী। এরপর 15ই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। তাইপে বেইজিং উত্তেজনা কমাতে তাইওয়ান চুক্তি মানবে চীন, শি জিনপিং এর সঙ্গে ফোন আলাপের পর নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। ভ্যাসলিনের হিলিং পাওয়ার এটাই। তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুকবন তাজা সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। এখনো ভাইরাস আর ইনফেকশন ছড়াচ্ছে। টেস্ট, হসপিটাল
1000 টাকার খরচ। 1000 টাকার খরচ বাঁচাতে সাহায্য করে মাত্র 10 টাকার লাইফবয়। এর 100% প্রমাণিত ফর্মুলা বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। লাইফে নতুন মাত্রার এনার্জি আর ভাবস দিতে এলো গিয়ার। এবার লাইফ চলবে টপ গিয়ারে। গিয়ারে থাকো। ইউরোপের নিজস্ব খামার থেকে ডানো আপনার গ্লাসে পৌঁছে। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। 60 বছর পর পূরণ হতে চলেছে রাঙামাটিবাসীর দাবি। কাপ্তাই হ্রদের ওপর ওয়াই অক্ষর আদলে নির্মিত হচ্ছে মূল শহরের সাথে দুটি পাহাড়ের সংযোগ সেতু। এতে উপকৃত হবেন 3টি গ্রামের কয়েক হাজার মানুষ। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া উমর জানাচ্ছেন। 1960 সালে কর্ণফুলী নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কাপ্তাই বাঁধ দেয়ায় রাঙামাটি শহরের মূল অংশ পানিতে ডুবে যায়। ছোট বড় দ্বীপ সৃষ্টি হয় শহর সংলগ্ন এলাকায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরানপাড়া, ঝুলুইক্কা পাহাড়। দুই এলাকায় প্রায় 3000 মানুষের বসবাস। তাদের সুদীর্ঘকালের দুর্ভোগ কমাতেই 17.5 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতুটির কাজ প্রায় শেষ পর্যায়ে। রোগী বা স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা যেতে অনেক কষ্ট হতো, এখন আমরা ব্রিজটা পাওয়ার পরে আমাদের জীবন মান উন্নয়ন হবে। ব্রিজ হওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে, আমাদের লেখাপড়া আরো ভালো হবে। এই ব্রিজটা যদি সম্পূর্ণ হয় এই এলাকার মানুষ স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা বিভিন্ন ধরনের উপকার পাবে। অনেক দিন যাবত আমরা কষ্টে ছিলাম, কিন্তু ব্রিজটা হওয়াতে আমাদের কিন্তু 4-5টায় গ্রামবাসীর জন্য খুব ভালো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্মিত সেতুটি একজন বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। রিজার্ভ বাজার, জুলিকা পাহাড় এবং পুরান বস্তি এলাকার যে দুটি ব্রিজ আমাদের আছে, সেই দুটি ব্রিজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের নিমিত্ত সেটা সারসংক্ষেপ আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ওখানে সিদ্ধান্ত পাওয়া গেলেই, তারিখ নির্ধারিত হলে আমরা সেটা অচিরেই উদ্বোধন করতে পারি। স্থানীয়রা বলছেন পর্যটনের ক্ষেত্রেও সেতুটি রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সাদিয়া উমর, চ্যানেল আই। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। তাইপে বেইজিং উত্তেজনা কমাতে তাইওয়ান চুক্তি মেনে চলবে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোন আলাপের পর এই নিশ্চয়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি তাইওয়ান এবং চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আলোচনা করেন দুই নেতা। এরপর তাইওয়ান চুক্তি মেনে চলার বিষয়ে চীনের রাজি হওয়ার কথা জানান বাইডেন। তিনি বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ শান্তিপূর্ণ উপায়ে নির্ধারিত হবে। চীন মনে করে তাইওয়ান তাদের ভূখণ্ড, কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। গত কয়েকদিনে বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে অনেক চীনা যুদ্ধ বিমান। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। এবার রসায়নে নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী। এরা হলেন জার্মানির বেঞ্জামিন লিস্ট এবং যুক্তরাষ্ট্রের ডেভিড ডব্লিউসি ম্যাকমিলান। বুধবার বিকেলে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করে। নতুন ধরনের অনুঘটক ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অণু গঠনের কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে ঔষধ শিল্পের জন্য নতুন দোয়ার উন্মোচন করেছেন এই দুই বিজ্ঞানী। তাঁরই স্বীকৃতিতে এবছর রসায়নে নোবেল পেলেন তারা। তাদের এই আবিষ্কার ওষুধ শিল্পের জন্য নতুন পথ খুলে দিয়েছে বলে জানিয়েছেন রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। পুরস্কার হিসেবে সুইডিশ মুদ্রা 1 কোটি ক্রোনার সমমূল্যের অর্থ তারা ভাগাভাগি করে নেবেন। এবারে অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 19 পয়েন্ট বেড়ে 7351 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 374টি কোম্পানির 2681 কোটি 26 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 329 কোটি 22 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 112টির, কমেছে 231টির এবং অপরিবর্তিত রয়েছে 31টি কোম্পানির শেয়ারের দাম।
ইন্ডি ক্যাফে, গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বায়তুস সালাম উপশহর বড় মসজিদের পেশ ইমাম ও দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অন্যরা। পোবালি ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। নীলফামারীতে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে খামারের হাঁস। খামারিদেরকে প্রাথমিক ব্যবস্থাপত্র দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ, কিন্তু তাতে তেমন কোনো কাজ হয়নি বলছেন খামারিরা। এবারে প্রকৃতি সংবাদ। ভারতের পাহাড় ধসে সুনামগঞ্জের তাহিরপুরে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। ঢলের পানির সাথে আসা বালু পাথরে চাপা পড়েছে বিস্তীর্ণ কৃষিজমি, নষ্ট হয়েছে রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা সহ এই অঞ্চলের পরিবেশ প্রতিবেশ। সুনামগঞ্জ থেকে AKM মহিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন শমিক আহমেদ। ভারী বৃষ্টিতে প্রতিবছরই ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে ছোট বড় পাহাড় ধস হয়। এর প্রভাবে বাংলাদেশে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকা চাঁদপুর রজনী লাইন মরুভূমিতে পরিণত হয়েছে। সবুজ শ্যামল গ্রামের 200-র বেশি বসত বাড়ি বালুপাথরে ভরে গেছে। বদলে গেছে এলাকার খালের গতিপথ, নষ্ট হয়েছে জলাধার, পথঘাট, গাছপালা ও আবাদি জমি। জমির প্রায় 1.5 ফুট বালু পড়ছে, পাথর পড়ছে, এরকম ভাবে কয়েকশো একর জমি এরকম নষ্ট হয়েছে। 5 বছর ধরে আমার স্বামী নেই, 2টি বাচ্চা লইয়া কষ্ট করে আমি গোটা উঠাইছি, গোটা আমি লাগতে পারলাম না। জায়গা জমি এখনো আরো কিছুটুক বালা আছে, এগুলি আমাদের নষ্ট হয়ে যাইতেছে। পরিবেশ বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তঃরাষ্ট্রীয় উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশবাদী সংগঠনগুলো। পাথরগুলো আছে এবং সিঙ্গেলগুলো আছে, এটিও যদি কোনো মতে সরানো যাইতো, এই খাল কোনন ছাড়া এবং এই সরাগুলা কোনন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। উচ্চ পর্যায়ে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে দ্বিপাক্ষিক একটা বিষয় আছে, এটাও কিন্তু আমাদের সরকারের কাছে দাবি থাকবে যে এই বিষয়ে যেন তারা পদক্ষেপ গ্রহণ করে। পরিবেশ সংরক্ষণে উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা সেখানে অপশন দেব, যারা সর্বোচ্চ দরদাতা হবে তাদেরকে আমরা কার্যাদেশ দেব এবং তারপর একটা সময় বেঁধে দেব যেন 1 মাসের মধ্যে যেন তারা বালুটা সরিয়ে ফেলে। পুনর্বাসন সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম বলেছেন, কর আহরণের স্বচ্ছতা, সহজীকরণ ও করদাতা বান্ধব করতে অটোমেশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামীতে তা আরও বাড়বে। স্বয়ংক্রিয়ভাবে উৎসে কর কর্তন, সরকারি কোষাগারে জমাদান ও রিপোর্টিং এর জন্য NBR উদ্ভাবিত ডিজিটাল প্ল্যাটফর্ম ETDS সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। অটোমেশন ব্যবস্থা কার্যকরের পর উৎসে কর ব্যবস্থাপনায় আর্থিক শৃঙ্খলা জোরদারে সহায়ক ভূমিকা পালন করবে এবং এতে রাজস্ব ফাঁকি ও রাজস্ব আদায় বাড়বে বলেও জানান বক্তারা। সময় হলো আবারও অশোক লিল্যান্ড ইফা ডক্টরস বিরতি। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে কুড়িগ্রামের 5 দিনমজুরের জামিন দিলেন হাইকোর্ট। লুটপাটকারীদের পরিবর্তে গরিব মানুষের বিরুদ্ধে মামলায় আদালতের অসন্তোষ। আমন্ত্রণ আরো একবার।
প্রতারক চক্রের ফাঁদে পড়ে কারাগারে যাওয়া কুড়িগ্রামের নওদাবস গ্রামের 5 দিনমজুরকে 1 বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন দিনমজুর বিধবা ফুলমণি রানী, রঞ্জিত কুমার, প্রভাস চন্দ্র, কমল চন্দ্র রায় এবং নিখিল চন্দ্র বর্মন। লুটপাটকারীদের পরিবর্তে গরিব এই মানুষদের আসামি করায় অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর মৃত্যুকে দুঃখজনক বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে আন্দোলন করায় তাকে হত্যা করা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। নিরাপত্তার স্বার্থে সবকিছুই করা হবে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনই আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি জানাচ্ছে না, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। খুবই দুঃখজনক। যারা মেরেছে আমরা তাদের বার করব, আইডেন্টিফাই করব এবং তাদের শাস্তি দেব, যাতে আর এই ধরনের দুর্ঘটনা কখনো না হয়। আর এমনিতে রোহিঙ্গারা যারা আছেন তাদের আমরা ফুললি প্রোটেকশন দিচ্ছি। আমাদের প্রোটেকশনের পরিমাণ আরও বেড়েছে। সো উই হোপ, এবং এই বর্ডারগুলো আমরা টাইটেন করব। সংবাদে আবারও অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, শ্রীলঙ্কা সফরের জন্য 21 সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল ঘোষণা। 5টি একদিনের ম্যাচ খেলতে বৃহস্পতিবার লঙ্কা যাবে জুনিয়র টাইগাররা।